দ্য সাইলেন্ট ম্যানর, পর্ব সংখ্যা ৩২। লেখনীতে ডায়ানা ইমরোজ লাকি। রাত প্রায় ৯টা বাজে। শীতের হালকা কুয়াশা নেমেছে চারিদিক জুড়ে। জমিদার বাড়ির আঙিনা নিস্তব্ধ, শুধু মাঝে মধ্যে কোথাও থেকে হু হু করে শীতল বাতাস এসে পুরনো জানালাটার কপাট নাড়া দিচ্ছে। দূরের বাঁশঝাড়ে ঝিঝি পোকার মৃদু ডাক মিলিয়ে যায় রাতের ঘন অন্ধকারে। বাড়িটার ভেতরেও যেন এক অদ্ভুত নীরবতা। বড় দালানের উঁচু ছাদের থেকে ঝুলে থাকা তেলের প্রদীপটা দুলছে হালকা হাওয়ায়। তার হলুদ আলো নড়ে ছায়া ফেলছে দেওয়ালে। দেওয়ালের ছবিগুলো পুরনো জমিদারদের মুখ, কঠোর দৃষ্টি যেন এখনো জীবিত। তারা যেন এখনো চোখ রেখেছে পুরো বাড়ির উপরে। দরজার কাছে বসে আছে প্রহরী, গায়ে মোটা কম্বল জড়ানো, হাতে একটা লণ্ঠন। মাঝে মাঝে সে কাপা গলায় কাশি দেয়, তারপর আবারও চুপচাপ তাকিয়ে থাকে অন্ধকার উঠানের দিকে। মহল ঘরে তখন একটি জানালা খোলা। ভেতরে বসে আছেন রশিদ, ভারী শাল জড়ানো গায়ে। সামনে পিতলের হুঁকো থেকে ধোঁয়া উঠছে ধীরে ধীরে। কুদ্দুস মহলে উপস্থিত হয়। রশিদ বসে বসে ঝিমোচ্ছে। রশিদের বিমর্ষ রূপ দেখে কুদ্দুস জিজ্ঞেস করলো, তখন চিঠিতে কি লেখা ছিল? চিঠি পড়ার পর থেকেই আপনার মুখটা ফ্যাকাশে হয়ে আছে। রশিদ ইজি চেয়ারে দোল খাচ্ছে তো খাচ্ছেই। কুদ্দুসের প্রশ্ন যেন তার কানে পৌঁছায়নি। কুদ্দুস তার পাশে গিয়ে দাঁড়ায়, পুনরায় বলল, আপনি চুপচাপ আছেন যে? চিঠিতে কি ছিল? আপনাকে কেউ গালি দেয়নি তো? রশিদ এবার চোখ মেলে তাকালো কুদ্দুসের দিকে। দোল খাওয়া বন্ধ করলো। কুদ্দুস তার চাহনি দেখে বলল, না মানে আপনাকে সরাসরি গালি দেওয়ার সাহস তো কারোর নেই। কারোর মনের ভেতরে হয়তো ক্ষোভ রয়েছে, আপনার সামনে প্রকাশ করতে পারেনি বলে চিঠিতে লিখে পাঠিয়েছে। রশিদ প্রত্যুত্তরে কিছু বলল না, দৃষ্টি সরিয়ে ফেলল। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পায়চারি শুরু করলো নীরব ভঙ্গিতে। কুদ্দুস ভেবেছিল রশিদ হয়তো ওর উপর রেগে যাবে, কিন্তু না, এমনটি হয়নি। রশিদ চুপচাপ মাথা নিচু করে দৃষ্টি মেঝেতে রেখে পায়চারি করছে। কুদ্দুস রশিদের পেছন পেছন ঘুরে ঘুরে বলল, আপনি কি ভাবছেন এত? আপনার দুঃখ আমার সাথে ভাগ করতে পারেন। রশিদ গম্ভীর মুখে বললেন, যে চিঠি পাঠিয়েছে তার বানানে ভুল ছিল, দুটো। লেখার আগে ভালো করে চর্চা করা উচিত ছিল। বলেই রশিদ স্থির হয়ে দাঁড়ালো। কুদ্দুস দাঁড়িয়ে বলল, আপনি বানান দেখলেন? কি বলেছে তা দেখেন নাই? রশিদ ভাবতে শুরু করলো। মুখে একরাশ স্তব্ধতার স্রোত বয়ে গেল যেন। আবার ইজি চেয়ারে বসে পড়ল। বললেন, আচ্ছা কালু, আমি সব থেকে কাকে বেশি ভরসা করি? আপনি আপনাকে ভরসা করেন। আমার পরে আমি কাকে ভরসা করি? কুদ্দুস সেকেন্ড কয়েক জবাব দিল, আপনার বড় ছেলেকে, এরপর আপনার মেজো ছেলে। আর আমি কাকে ভরসা করি বলে তোর মনে হয়? আপনার 4 ছেলে এবং মেয়ে, তবে আপনি আমাকে অনেক ভরসা করেন। রশিদ আশ্চর্য চোখে কুদ্দুসের দিকে তাকিয়ে বলল, তুই কি আমার একমাত্র বোনের কথা বলতে ভুলে গিয়েছিস, নাকি তোর মনে হয়েছে আমি ওকে ভরসা করি না? সত্যি বলতে আপনার বোনের কথা আমি ভুলে গিয়েছি। কুদ্দুস মাথা নত করলো। রশিদ বলল, আচ্ছা, কাউকে বিশ্বাস বা ভরসা করলে সে কি বিপরীতে আমাদের ধ্বংস করতে চাইবে? চাইতে পারে। কখনো কখনো ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকে বাঘের মতো ধাবা। কিন্তু যাকে আমি ভরসা করি সেই কেন আমাকে শেষ করতে চাইবে? এই প্রশ্নের উত্তর আপনার কাছেই আছে, খুঁজে দেখুন, পেয়ে যাবেন। রাত বাড়ছে, আপনার আর কোনো ফরমাইশ থাকলে বলুন। না, যা তুই। আমি কিছুক্ষণ একা থাকি। আজ মাথাটা ধরেছে, ঘুমিয়ে যেতে হবে তাড়াতাড়ি। রাতের খাবারের জন্য সবাইকে ডেকে নিচে নিয়ে আয়, জলদি খেতে হবে। ঘুমালে অর্ধেক চিন্তা দূর হয়ে যায়। ঘুমান। ঘুমের ঘরে চিন্তা দূর হয় না গর্ধব, তখন চিন্তারা কিছু সময়ের জন্য দূরে সরে যায়। যখনই ঘুম ভাঙবে তখনই চিন্তারা এসে মস্তিষ্কে জুড়ে বসবে। তোকে এইসব বলে লাভ নাই, তুই বুঝবি না। আমাকে বলে লাভ নাই, আমি বুঝবো না। তারপর আমাকেই বলেন। আপনি নিচে আসুন, আমি সবাইকে ডেকে আনছি। কুদ্দুস চলে যায়। রশিদ ড্রয়ার থেকে সিগারেট বের করে টানতে শুরু করলো। চিঠি কে পাঠালো, কে সাবধান করলো? নিশ্চয়ই যে চিঠি পাঠিয়েছে সে তালুকদার বংশের ক্ষতি চায় না। কিন্তু আড়ালে থেকে চিঠি কেন পাঠিয়েছে? সামনাসামনি এসে কেন বলল না? হয়তো তার হাত পা বাঁধা, কোনো কারণে সামনে আসতে ভয় পাচ্ছে।
যার ফলে লোকচক্ষুর আড়ালে চিঠি পাঠিয়েছি। চিঠিতে মূলত ইতি টেনে নাম লেখা থাকে, কিন্তু আজকের চিঠিতে কোনো নাম লেখা ছিল না, কয়েকটি অক্ষরের মাধ্যমে সতর্কতা বার্তা। রশিদ ভাবছে কে দিতে পারে চিঠিটা, কিন্তু ভাবনার সমাধান মিলছে না। লালচে বেলে পাথরের দেওয়ালের দিকে এগোলো রশিদ। তার স্ত্রী ফারিনা বেগমের ছবির দিকে তাকালো। তার চোখ দুটো গভীর, যেন তাতে কেউ একবার তাকালে ফেরার পথ ভুলে যায়। কখনো শান্ত, কখনো ঝড়ের মতো দৃষ্টিতে এমন কিছু ছিল যার ভাষা বোঝানো যায় না। তার চুল ঝরে পড়ে নদীর ঢেউয়ের মতো, প্রতিটি গোছা যেন রাতের অন্ধকারের টান। বাতাস এলেই ওরা নরমভাবে দুলত, যেন সুরে বাঁধা এক নিঃশব্দ সঙ্গীত। ফারিনা বেগমের হাঁটার ধরন ছিল আলাদা, যেন মাটিও তার পদক্ষেপ চিনে নিত। শরীরের প্রতিটি ভঙ্গি ছিল মোলায়েম, আত্মবিশ্বাসে ভরা মন, যেন চারপাশের দৃষ্টি তার জন্যই থেমে গিয়েছে। তার কণ্ঠ ছিল কোমল, অথচ তাতে অদ্ভুত এক ক্ষমতা ছিল। আদেশ দিলে যেন দাসীরা কাঁপতে শুরু করত। ফারিনা বেগম চলে গিয়েছে আজ 21 বছর। গত 21 বছরে সে একটিবারের জন্য প্রিয়তমা স্ত্রীকে ভোলেনি। আজ প্রচণ্ড মনে পড়ছে তাকে, দুশ্চিন্তায় ভুগছে আজ রশিদ। ফারিনা বেঁচে থাকলে আজ তাকে সান্ত্বনা দিত, হয়তো নতুন নতুন পদক্ষেপের জন্য উৎসাহিত করত। তিনি আজ নেই। রশিদ তার অভাবটা যেন আজ বেশি অনুভব করছে। ফারিনা বেগমের সাথে ফারদিনার মিল পুরোপুরি, চোখ, কান, নাক, তেজ, রাগ, অভিমান সবকিছু। তাদের মা মেয়ের মুখায়বে এমন এক সদৃশ্য যে দূর থেকে দুজনকে আলাদা করা দুষ্কর। রশিদ কখনো কখনো ফারদিনার মধ্যে ফারিনাকে খুঁজে পায়। ফারিনা বেগমের গর্ভে থাকাকালীন রশিদ বলেছিল, এবার যদি আমাদের মেয়ে হয় তবে ওর নাম রাখবো ফারদিনা, তোমার নামের সাথে মিল রেখে। ফারদিনা দুনিয়ার আলো দেখেছিল ঠিকই, কিন্তু ফারিনা বেগমের দুনিয়াটা সেদিন অন্ধকার হয়ে যায়। ফারদিনা জন্মের দিন রশিদ বসেছিল অন্দরমহলে। একজন দাসী এসে খবর দিয়েছিল, আপনার মেয়ে হয়েছে। সেদিন সে অনেক খুশি হয়েছিল। ঠিক তার কিছুক্ষণ পর আরেকজন দাসী এসে বলেছিল, আপনার স্ত্রী আর বেঁচে নেই। রশিদের চোখে জল জমল। লণ্ঠনের আলোয় মুখটা যেন টালমাটাল করছে। স্তম্ভিত হয়ে চেয়ারে বসলো। ছড়িটা মেঝের সাথে ঠেকিয়ে রেখেছে। আজ তার মনে হচ্ছে তার জীবন থেকে একটি তারা হারিয়ে গিয়েছে শক্তি। মস্তিষ্কে জমে থাকা ভালোবাসা উদ্দীপনায় হঠাৎ যেন আজ তীব্রভাবে জেগে উঠল। ফারদিনা নিজ ঘরে পায়চারি করছে। প্রতিবারই মেঝেতে পা ফেলছে, দমদম আওয়াজ ভেসে আসছে। ভেতরে ভেতরে প্রচণ্ড রাগে ফাটছে। আজ এত চেষ্টা করেও একবার ঘরের বাইরে বের হতে পারেনি। ঝিলমিল ফারদিনার অভিব্যক্তি দেখে জিজ্ঞেস করলো, রাগ মেঝেতে না দেখিয়ে তোর ভাইদের দেখানো উচিত, ভুল জায়গায় রাগ দেখিয়ে লাভ নেই। চুপ কর তো। ভাইদের ওপর রাগ উঠেছে অনেক। জীবনটা আমার, আমি আমার খুশি থাকার সিদ্ধান্ত নেব। তা নয়, ওরা আমাকে পথ দেখাবে, আর সেই পথে নাকি আমাকে চলতে হবে। হবেই তো, সংস্কারের বাইরে গেলেই বিপদ। তুই হলে জমিদার বংশের মাইয়া, তোর এইসব মানতেই হইব। কেন? শিরি, ফারহাদ, লাইলি, মজনু এরা প্রেম করেনি? প্রেম ভালোবাসা ধনী গরিব দেখে হয় না। এগুলো তুই আর আমি জানি এবং মানি। তার মানে এই না যে তোর ভাইয়েরাও মানব। ফারদিনা পায়চারি বন্ধ করে খাটের উপর বসে। ঝিলমিল বলল, তুই কি জানোস শিরির প্রেমে অসফল কেন ছিল? কেন? ফারদিনা গভীর আগ্রহে জিজ্ঞেস করলো। ঝিলমিল ফারদিনার কাছে এগিয়ে বলল, ফারহাদ ছিল এক সাধারণ ভাস্কর, কিন্তু অসাধারণ প্রতিভাবান। তাদের রাজ্যের রাজকন্যা শিরি, কখনো তাকে শিরিন বলেও ডাকত কেউ। সে ছিল রূপে, বুদ্ধিতে, কোমলতায় অতুলনীয়। একদিন ফারহাদ রাজপ্রাসাদের ফোয়ারা নির্মাণ করতে গিয়ে তাকে দেখল। সেই এক দৃষ্টিতেই তার জীবন বদলে গেল। রাজকন্যার সঙ্গে এক সাধারণ শিল্পীর প্রেম সম্ভব নয়। রাজা তাতে রুষ্ট হলেন। ফারহাদকে দূরে সরিয়ে দিতে রাজা এক কঠিন কাজ করল। বলল, তুমি যদি পাহাড় কেটে এর মধ্যে দিয়ে নদী আনতে পারো তবে সিঁড়ি তোমার হবে। ফারহাদ প্রেমে পাগল, হাতে হাতুড়ি নিল। দিন রাত সে পাথর কেটে চলল। রক্ত ঝরল, কিন্তু থামল না। তার হাতের আঘাতে পাথর গলতে লাগলো, পাহাড় কেঁপে উঠল। মানুষ বলতো, ওর প্রেমের জোরে পাহাড়ও নত হয়েছে। এরপর যখন কাজ প্রায় শেষ, তখন রাজা ভয় পেল।
যদি ফারহাদ সত্যিই সফল হয় তবে তার মেয়ে হারাবে। তাই এক ধূর্ত দূত পাঠিয়ে মিথ্যে খবর দিল শিরি মারা গিয়েছে। ফারহাদ এমন খবর শুনে কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে হাসল। তারপর হাতের কুড়াল নিজের বুকে বসিয়ে দিল। রক্তে মিশে গেল সেই পাহাড়ের পাথর। শিরি জানতে পারল ফারহাদ তার জন্য নিজের প্রাণ দিয়েছে। এমন সংবাদ শুনে সে দৌড়ে গেল সেই পাহাড়ে। তাকে জড়িয়ে ধরে সেও শেষ নিঃশ্বাস ফেলেছিল সেদিন। দুজনের দেহ পাশাপাশি পড়ে রইল, যেন মৃত্যু আলাদা করতে পারেনি তাদের। কিন্তু এই দুনিয়াতে তাদের প্রেম সফল হয়নি। ফারদিনা গভীর শ্বাস ফেলে বলল, কিন্তু আমার প্রেম সফল হবে। নয় দেখবে আমিও শিরির মতো মরে যাব। ধুর, আগেই মরার কথা বলিস কেন? চেষ্টা ছাড়া ব্যর্থ হতে নেই। সুফিয়ান আমাকে না পেলে সত্যিই মরে যাবে। আমার তো মনে হয় সুফিয়ান তোরে ভালোই বাসে না। ঝিলমিলের মুখে এরকম কথা শুনে ফারদিনা আচমকা চমকে উঠল যেন। নিবিড় কণ্ঠে বলল, তুই কি বলছিস এসব? আমি যাই বলি তা তো তুই বিশ্বাস করবি না, মনে হইল তাই কইলাম। আবার আমার ধারণা ভুলও হইতে পারে। তোর হঠাৎ এমনটা মনে হলো কেন? আমি অনেক কিছুই জানি। কি জানিস? কইতে আমার লজ্জা করে। যা বলবি খোলামেলা ভাবে বল। আমার এখন কইতে মন চায় না, পরে কমু বলি। ঝিলমিল ঠোঁট চেপে হাসলো, যেন ও লজ্জা পাচ্ছে। ফারদিনা বালিঘড়ির দিকে তাকালো। সময় এখন ঠিক রাত 10টা। সুফিয়ান হয়তো এখনো ক্ষেতের মাঝে বসে আছে। ফারদিনা আন্দাজ করে জানালার পাশে গেল। জানালা খুলে দিতেই দমকা হাওয়াতে তার চুলগুলো উড়ে গেল। একটা প্রজাপতি এসে ফারদিনার কাঁধে বসে। সে ঘাড় ঘুরিয়ে দেখল, কালচে রঙের প্রজাপতি। কালচে হলেও রংটা চিকচিক করছে। ফারদিনা প্রজাপতিকে এড়িয়ে ক্ষেতের দিকে দেখল। সুফিয়ান নেই। ফারদিনা বিষণ্ণ মনে চারপাশ দেখল। যতদূর চোখ গেল ততদূর অবধি তাকালো, কোথাও সুফিয়ান নেই। এত তাড়াতাড়ি চলে যাওয়াটা ফারদিনার কাছে অস্বাভাবিক মনে হলো। কাঁধে থাকা প্রজাপতির দিকে তাকিয়ে জানালা থেকে সরে গেল। ঝিলমিল বলল, কি হলো, সুফিয়ান নাই? না, হয়তো আমার অপেক্ষায় থাকতে থাকতে চলে গিয়েছে। আজ এত তাড়াতাড়ি ধৈর্য শেষ হয়ে গেল তার। আশ্চর্য। তোর কি আমার মন ভাঙা ছাড়া আর কোনো কাজ নেই? অনেক কাজ আছে, তোর লেগে করতে পারি না বলেই ঝিলমিল ফারদিনার কাঁধের প্রজাপতির দিকে দেখল। হঠাৎ করে প্রজাপতিটা ডানা মেলানো বন্ধ করে ধীরে ধীরে নিস্তেজ হয়ে ফারদিনার শরীরে বেয়েই মেঝে পড়ে গেল। এক পর্যায়ে মরেও যায়। ঝিলমিল এবং ফারদিনা দুজনেই অবাক হলো। একে অপরের সাথে চেয়ে চোখ আলাপ করলো। ঝিলমিল মেঝেতে বসে বলল, জানিস, কারোর শরীরে বৈশা যদি প্রজাপতি মইরা যায় তাইলে তার অমঙ্গল হয়। কি ধরনের অমঙ্গল? কত ধরনেরই তো হয়। ফারদিনা দ্বিতীয়বার প্রশ্ন করার আগেই কুদ্দুস উপস্থিত হয়। অনুমতি নিয়ে প্রবেশ করে বলল, সর্দার খেতে ডাকছে, চলুন। খাবার টেবিলে নানা ধরনের খাবার সাজানো। সাদা নতুন ধানের ভাতের গন্ধে ভরপুর, ধোয়া উঠছে। মুগ ডালের খিচুড়ি, ঘিয়ের ছোঁয়া, উপর থেকে ভাজা পেঁয়াজের কুচি ছড়ানো, চিংড়ি মালাইকারি, পুরো নারকেল দুধে রান্না, এলাচ দারুচিনির গন্ধ, ইলিশ ভাজা, রুই মাছের কালিয়া সোনালি তেলে ঝলমল করছে, খাসির রেজালা নরম মাংস, ঘন সাদা ঝোলে ভাসছে বাদাম পেঁয়াজের পেস্ট, বেগুন ভর্তা ও টমেটোর চাটনি, জিভে লেগে থাকা টক মিষ্টি। একটা প্লেটে কয়েক ধরনের আচার রাখা, প্রতিটা প্লেটে সামান্য করে সন্দেশ রসগোল্লা রাখা। রশিদ তালুকদার গ্রাসে খাওয়া শুরু করলেন, সাথে তার 4 ছেলে। জেবুন্নেছা খাচ্ছেন না, ভাতের মধ্যে আঙুল দিয়ে ঘোরাচ্ছেন। মন ভীষণ উদ্বিগ্ন হয়ে আছে। তার সাথে ফারদিনাও খাচ্ছে না। রায়ান ফারদিনার দিকে তাকিয়ে বলল, তুই খাচ্ছিস না কেন? আজকাল খেতে ইচ্ছে করছে না। ফারদিনার সত্যি খেতে ইচ্ছে করছে না। বলল, তোমরা খাও, আমি আসছি। বলে টেবিল থেকে উঠে যেতেই রশিদ বললেন, রাতে কখনো না খেয়ে থাকতে নেই, অল্প হলেও খেতে হয়। কত পদ রাখা, কিছু একটা খেয়ে নেই। ফারদিনা বাধ্য মেয়ের মতো শান্ত হয়ে বসলো। টেবিলে রাখা সমস্ত খাবারের দিকে চোখ বোলালো। তার নজর কাড়ল আচার, কয়েক পদের আচার। ফারদিনা এই আচারের বাটিটা কাছে টেনে বলল, আচার? আজকে আচার খেতে ইচ্ছে করছিল, আমি এটাই খাবো। জেবুন্নেছা বললেন,
তুই তো কখনো আচার খাস না, আজ খাবি কেন? আজ খেতে ইচ্ছে করছে তাই খাবো, আপনার সমস্যা? তুই যা খুশি খা, তাতে আমার কি? ফারদিনা জেবুন্নেছার কথা এড়িয়ে আচার খেতে শুরু করলো। আদিব ফারদিনার দিকে তাকিয়ে বলল, শুধু আচার খাস না, সাথে অন্য কিছুও খা, পরে শরীর খারাপ করবে। অন্য কিছু খেতে ইচ্ছে করছে না, খাবারের দিকে তাকালেই বমি আসছে। রায়ান খাওয়া বন্ধ করে বলল, তোর শরীর খারাপ নয় তো? হাকিমকে খবর দেব? অস্থির হয়ে যেও না, সামান্য খেতে পারছি না বলে হাকিমকে খবর দিতে হবে না। কুদ্দুস পাশ থেকে বলল, না খেয়ে থাকলে আরো শরীর খারাপ করবে, কিছু খেয়ে নিন। ফারদিনার মুখে বিরক্তির ছাপ এনে বলল, উফ, এত কথা বারবার বলতে পারবো না, তোমরা খাও, আমি ঘরে যাচ্ছি। ফারদিনা টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো, সাথে আচারের বাটিটাও নিল। এরপর দোতলায় তার ঘরের দিকে চলে যায়। রায়ান রশিদের দিকে তাকিয়ে বলল, আব্বা, ফারদিনার শরীর বোধহয় ভালো না, আমি লোক পাঠাচ্ছি হাকিমের কাছে, চিকিৎসা দরকার। রশিদ গভীর গলায় বললেন, তোরা যা ভালো মনে করিস, তোদের বোন ভালো মন্দ দেখার দায়িত্ব কর্তব্য তোদেরও আছে। সুফিয়ান রাতের আধারে চাঁদনির আলোর সাহায্যে দিকহারা পথিকের মতো হাঁটছে, একবার তালুকদার বাড়ির দিকে তো একবার তার বাড়ির দিকে যাচ্ছে। বেশ কিছুক্ষণ এইভাবে হাঁটছে, ভাবছে এই বুঝি ফারদিনা এসে অবাক করে দিয়ে বলবে, আমার জন্যই অপেক্ষা করছিলে? স্বপ্নই রয়ে গেল, ফারদিনা আসেনি। সুফিয়ানের হাতে সিগারেট 2 আঙুলের মাঝে ধরে রেখেছে ঠিকই, কিন্তু এখন ফুঁকছে না। সে এখন দাঁড়িয়ে আছে তার বাড়ির সামনে। রাতের নীরবতায় বাড়ির আঙিনায় ঘোড়ার গাড়ি ধীরে ধীরে ঢুকলো। মাটির সাথে চাকার খসখসানি, কাঠের চাকার টকটক শব্দ, পুরো রাস্তা যেন জীবন্ত হয়ে উঠল। হালকা কাঁপুনি ছড়ালো গাড়ির কাঠের সিটে বসে থাকা সারথির কাঁধে। দূরে ক্ষেত থেকে কাদামাটির গন্ধ ভেসে আসছে। ধীরে ধীরে গাড়িটি থেমে গেল। গাড়ি থেকে টকটক খসখসানি আর কিছু মেয়েদের ফিসফিস করে কথা বলার শব্দ। সুফিয়ান মেয়েদের আওয়াজ পেয়ে বাড়ির ভিতরে চলে যায়। গাড়ি থেকে 4 জন মেয়ে নেমে সারথিকে পাওনা বুঝিয়ে দিল। সারথি চলে যায়। তারা সোজা সুফিয়ানের বাড়ির ভিতরে প্রবেশ করে। সুফিয়ান রাঙার কাছে দাঁড়ানো। মেয়েগুলো তার কাছে আসতেই তাদের চেহারা লণ্ঠনের আলোয় পরিষ্কার হয়ে ভেসে উঠল। বাইজি কন্যা মেহের, কাশ্মীরা, সায়রা। সুফিয়ান তাদেরকে দেখে বিড়বিড় করে বলল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই শয়তানের দল আমার বাড়িতে কেন?